আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এইট অনওয়ার্ডস এর আজকের পর্বটি একটু স্পেশাল। আজকে আমাদের 2025 সালের প্রথম পডকাস্ট। আমি ফারিয়া সরণি। আর আজকের বিষয় নিয়ে আমরা যাব এক গভীর ইতিহাসের জটিলতম অধ্যায়ে। আমাদের আজকের টপিক হচ্ছে মেজর ডালিম আনরিজলভড, আপেক্ষিকতার দৃষ্টিকোণে 71 পরবর্তী বাংলাদেশ। এই বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করতে একটু আমরা দেরি করেছি, কারণ আমরা একটু সময় নিয়েছি। আসলে এটার ইম্প্যাক্ট আমাদের বর্তমান 2024-এ এসে কিরকম সেটাও বোঝা লেগেছে। তো এটা এমন একটা আলোচনা যেখানে স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতি, সামরিক কোনো অভ্যুত্থান এবং ইতিহাসের অনেক অমীমাংসিত প্রশ্ন উঠে আসবে। আমরা জানি মেজর শরীফুল হক ডালিম, উনি একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি পরবর্তীতে বাংলাদেশ সামরিক এবং রাজনৈতিক অঙ্গনে খুব বিতর্কিত একটা চরিত্র হয়ে ওঠেন। তার কর্মকাণ্ড এবং প্রভাব আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তার সিদ্ধান্তগুলো সময়ের প্রয়োজনে আমাদের কতটুকু কাজে লেগেছে নাকি তা আরো বিভ্রান্তি তৈরি করেছে, সেটাও আমাদের কাছে একটা অনেক বড় প্রশ্ন। আজ আমরা আলোচনা করব এই প্রশ্ন নিয়ে এবং আপেক্ষিকতার দৃষ্টিকোণে তার জীবন বাংলাদেশের ইতিহাসের এই অধ্যায়কে নতুন ভাবে মূল্যায়ন করব। এবং আমরা দেখেছি যে ইলিয়াস হোসেনের রিসেন্টলি যে লাইভ সেশনে তার কিছু বক্তব্য, আমি বলবো তার কিছু বিতর্কিত বক্তব্য রয়েছে, যেখানে আমরা মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের জায়গায় আমরা দেখেছি 3 লাখকে উনি ভেরিফাই করেছেন। এরকম আরো অনেকগুলো ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা প্রথম বক্তা যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন মোল্লা আজাদ ভাইয়া। মোল্লা আজাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। সরি, আমি মোল্লা আজাদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিএসসির ছাত্র, ফাইনাল ইয়ার। এবং আমি জাতীয়তাবাদী ছাত্র দল প্রাইভেট ইউনিভার্সিটি শাখার জয়েন্ট সেক্রেটারি। আজকে আমাদের যে টপিক সেটা হলো যে মেজর ডালিম সম্পর্কিত, এবং আমরা মেজর ডালিমের বেশ কিছু বিতর্কিত মন্তব্য দেখেছি। তর্ক বিতর্ক, বিভিন্ন পক্ষ, সবকিছু আছে। আমি তাকে ভুলও বলছি না, তাকে পুরোপুরি সঠিকও বলছি না, বা তার কর্মকাণ্ডকে আমি জাস্টিফাই করছি না। তবে এখানে কিছু বিষয় আছে যে আমাদের আমাদের মানে বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন দৃষ্টিকোণ আসে। তার নজরে যেটা সঠিক হতে পারে সেটা হয়তো বা আমার নজরে সঠিক নাও হতে পারে। এটা প্রধান কারণ হলো আমাদের আমাদের দেশের মধ্যে যতগুলো সেক্টর আছে, তিনি সব সেক্টরের নেতৃত্বে ছিলেন না। সবগুলো ইনফরমেশন যে তার কাছে পৌঁছেছে একদম অ্যাকুরেট ভাবে সেটাও সম্পূর্ণভাবে ঠিক নাও হতে পারে। ওভারঅল সবকিছু মিলে তর্ক বিতর্ক বিভিন্ন রকম জিনিস আসে। যেমন উনি একটা বিষয় বলেছেন যে 30 লক্ষ নয় 3 লক্ষ শহীদ আমাদের 71-এর মুক্তিযুদ্ধের। এই ক্ষেত্রে তর্ক বিতর্ক বিভিন্নভাবে যদি আমরা চিন্তা করি, তবে আমার মতামত অনুযায়ী এটা 3 লাখে, এটাতে তার সাথে আমি এগ্রি করছি। এটা 3 লাখই, কারণ এটার বেশ কিছু যদি মতামতের বিষয় আসে যে 3 লাখ নাকি 30 লাখ, 3 লাখই। তবে 3 লাখ মৃত্যু কোনো কম মৃত্যু নয়, এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই আমাদের কাছে। অনেকের কাছে মনে হতে পারে, কারণ একদম 10 গুণ কমিয়ে নিয়ে এসে 30 লাখ থেকে 3 লাখ, এখানে আমাদের কোনো রকমের কোনো অবকাশ নেই যে এটাকে ছোট করে দেখার। আমাদের যদি 1600 আমাদের এখন পর্যন্ত আমাদের জুলাইয়ের যেই বিপ্লব হলো, এই বিপ্লবে যদি 1600 ধরা হয় শহীদের সংখ্যা, সেই ক্ষেত্রেও এখানে প্রায় আপনাদের 1600 সাথে প্রায় 200 গুণ বেশি মৃত্যু। 9 মাসে প্রায় 266 দিনের একটি মৃত্যু। এখন তর্ক বিতর্ক আসতে পারে যে কেন আমি 30 লাখে 3 লাখ হিসাবে উপস্থাপন করছি। এটার বেশ কিছু বিষয় আছে, কারণ আমরা যদি 64টা জেলা হিসাবে ভাগ করি,
এবং 64 জেলা দিয়ে যদি আমরা 30 লাখকে ভাগ করি এবং 30 লাখকে ভাগ করার পরে আমরা যুদ্ধের যতখানি সংখ্যা, যুদ্ধের যতদিন যুদ্ধ হয়েছে 25শে মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত যদি ধরি 266 দিনের এটা দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেক দিন একটি জেলাতেই, শুধু প্রত্যেক দিন একটি জেলাতেই 180 জন গড়ে মৃত্যু আমরা প্রত্যক্ষ করার কথা। সেই হিসাবে ধরলে আসলে এত বেশি মৃত্যু, 30 লাখ মৃত্যু, আমাদের চারপাশে প্রত্যেক বাড়ি থেকে একাধিক সদস্য, প্রত্যেক পরিবার থেকে একাধিক সদস্য মৃত্যুবরণ করার কথা। সেখানে আসলে সবাই ওরকম হয়নি। তো এটা পক্ষ বিপক্ষে, এবং যারা যুদ্ধ করেছেন, শুধু মেজর ডালিম না, অন্যান্য আরো অনেক মুক্তিযোদ্ধা বলেছেন যে আসলে এটা 3 লাখ। আর একজন মুক্তিযোদ্ধার আমি কথা শুনেছি, তিনি বলেছিলেন 2,84,000 কিংবা 2,87,000 এরকম মৃত্যুর সংখ্যা। এটা নিয়ে আমি মেজর ডালিমের সাথে কিছুটা এগ্রি করছি। এর থেকে বেশি তর্ক বিতর্কের আমার কাছেও অবকাশ নাই, যেহেতু আমার সে সময় জন্ম হয়নি বা আমি প্রত্যক্ষ করিনি। তবে যতখানি আমাদের কাছে ইনফরমেশন এসেছে সেই হিসাবে এটা ঠিক আছে। এরপরে যে বিষয়টি আসে সেটা হলো যে 2 লাখ মা বোনের ইজ্জতের যে বিষয়টা, ইজ্জতের সম্মানহানি বা সবকিছু সহ, আসলে উনি একটু তাচ্ছিল্যের সুরে বলেছেন যে এটা আসলে তার কাছে শুধু 2 জন এসেছিল। এখন তার কাছে 2 জন না আসার বিষয় না, সংখ্যাটা হয়তো বা 2 লাখ নাও হতে পারে, অতখানি বেশি নাও হতে পারে, কিংবা তার থেকে বেশিও হতে পারে। তবে ওভারঅল আসলে উনার যে শুধু তার কাছে 2 জন এসেছে বলে উনি একটু তাচ্ছিল্য এসেছেন, এটাকে আমি সাপোর্ট করি না। বিষয়টা এসেছে এরপরে যে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার কথা তিনি কিছু কথা বলেছেন, যেমন উনি নাকি মেজর ডালিম, ফারুক, এনাদের সবার সাথে, রশিদ, এনাদের সবার সাথে একসাথে কাজ করার জন্য, মানে শেখ মুজিবুর রহমানকে উৎখাতের জন্য, একসাথে কাজ করার জন্য নাকি উনি কোরআন ছুঁয়ে কসম খেয়েছিলেন। এখন কোরআন ছুঁয়ে কসম খাওয়ার এই বিষয়টি যদি আসলেও হয়ে থাকে, ইসলাম ভালো বা মন্দ বিচার করার পরে যে কোনো রকমের কসম ভাঙ্গার একটা অবকাশ দেয়, এবং সেটির কাফফারা হিসাবে আপনি যদি 10 জন মিসকিনকে খাওয়িয়ে দেন, সেটার জন্য যথেষ্ট। এখন জিয়াউর রহমান, আমার নজরে, আমার ক্ষেত্রে যদি হয়, আমার ক্ষেত্রে যেমন আমরা যেমন এই জুলাইয়ের আন্দোলনের সময় আমরা কিন্তু সবাই একসাথে ছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই একসাথে ছিলাম, কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আমরা আবার নিজস্ব রাজনীতিতে ফিরে এসেছি, নিজস্ব মতবাদে ফিরে এসেছি। সে সময় কি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে হোক কিংবা সেই বিবেচনায় একসাথে হওয়ার সেই প্রতিজ্ঞা, সেই কসম, এগুলো সম্পূর্ণ একসাথে, তারা একসাথে কসম খেলেও যদি পরবর্তীতে তার কাছে এমন কোনো ইনফরমেশন কিংবা তার কাছে এমন কোনো সিচুয়েশন এসে থাকে, সরি একটু সিক হবে, এখন সে সময় যদি তার কাছে এমন কোনো ইনফরমেশন এসে থাকে, তার কাছে মনে হয়েছে যে তাদের সাথ ছেড়ে দেওয়া তার জন্য উত্তম কিংবা দেশের জন্য উত্তম, তিনি করেছেন, এটা নিয়ে এই সময় এসে আমাদের প্রশ্ন করার কোনো বিষয় নেই। অনেকে এসে দেখাচ্ছে যে, মানে অনেকে বোঝানোর চেষ্টা করছে যে মেজর ডালিমের সেখানে যে কসম ভঙ্গ করেছে, জিয়াউর রহমানও হচ্ছে খলনায়ক, এই ওই বহুত কিছু বলার চেষ্টা করছে। এটাতে এগ্রি করার মতো কোনো বিষয় নয়। আপনি যে আপনার সামনে এসে যদি কেউ বলে যে এই ভালো কাজটা আমি করব, তোমাকে আমার সাথে থাকা লাগবে, আওয়ামী লীগও বহুতবার মানুষের কাছে এসে বলেছে আমরা এই কাজ করতে চাই, ওই কাজ করতে চাই, আপনাদের সাথ চাই, আপনাদের সঙ্গ চাই, আপনাদের কাছে ভোট চাই। কিন্তু আপনি যখন জানতে পারবেন যে আসলে সে যে কথাগুলো বলেছে সেটা হয়তো বা আপনার কাছে ভুল মনে হয়েছে, কিংবা সেটা ভুল ছিল কিংবা মিথ্যাচার ছিল, সবকিছু হিসাবে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আসলে আওয়ামী লীগের সাথে কিন্তু আপনার কসম বা আপনার প্রতিজ্ঞা কিংবা আপনার ওয়াদা কখনো এটা মানে বহন করা সম্ভব না। একইভাবে যদি আমরা দেখি যে এরপরে যে বিষয়টা এসেছে, যে উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে একটি অ্যালিগেশন দিয়েছেন, সেটা হলো যে জিয়াউর রহমান ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 4,000 মানুষকে হত্যা করেছে।
আসলে বয়সের ভারে মানুষের একটু ভাষা এদিক সেদিক হয়, এটাকে আমরা একটু খারাপ দৃষ্টিতে দেখছি না। কি কারণে? কারণ জিয়াউর রহমানের সময় বেশ কিছু কু হয়েছিল, এবং কু হওয়ার কারণে সেই যারা কুয়ের সাথে জড়িত ছিল সেসব ব্যক্তিদেরকে সম্পূর্ণভাবে বাংলাদেশের নিয়ম অনুযায়ী কিংবা মার্শাল ল অনুযায়ী তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটাকে হত্যা বলার অবকাশ নেই সেখানে। এটা একটি বড় পয়েন্ট। আমাদের কাছে কিছু ইনফরমেশন ছিল আগে যে 1100 জন, পরে কিছু ইনফরমেশন আসে যেটাতে মেজর ডালিম বলেছেন যে প্রায় 4000 জনকে জিয়াউর রহমান হত্যা করেছেন। এটা হত্যা নয়, এটা মৃত্যুদণ্ড। এবং তাদের মেজর ডালিমদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর কিছুটা রাগের একটি কারণ, সেটা হলো যে তারা একটি পার্টি করতে চেয়েছিল যেটি একটি বাম দলের ফরমেশনে হবে এবং মানুষের কাছে তারা আওয়ামী লীগের মতোই ইসলামের পক্ষে মিথ্যা কথা বলে তারা ভোট চাইবে। এবং তাদের একটি মিলিশিয়া বাহিনীরও একটি প্ল্যান ছিল। এবং এই প্ল্যান নিয়ে তারা, আমাদের কাছে একটি বই এসেছে, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল, আমাদের বর্তমান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত। উনার একটি বই আছে তার নিজস্ব লেখা, বাংলাদেশ রক্তাক্ত অধ্যায়। এটা পৃষ্ঠা 143 থেকে 149 পর্যন্ত। এখানে যদি আপনার পড়েন তাহলে দেখবেন যে তারা সর্বহারা পার্টির কাছেও সাহায্য চাইতে গেছিল, কিন্তু সর্বহারা পার্টি তাদের এই বাম ঘেঁষা, এই বামের প্রতি এত ভালোবাসা তারা মানে সন্দেহ চোখে দেখে এবং তাদেরকে প্রত্যাখ্যান করে দেয় এভাবে যে আমরা এখনো অতখানি সুসংগঠিত না আপনাদের প্ল্যান মতো একটি পার্টি করার জন্য। তো এখান থেকে বোঝা যায় যে আসলে জিয়াউর রহমানের যে আদর্শগত যে বিষয়টা আসে, যে উনার আদর্শের সাথে আর্মি অফিসার ফারুক, রশিদ এবং ডালিম ইনাদের মতবাদ মিলেনি বলেই আসলে এই বিষয়টি জিয়াউর রহমান তাদের সাথে থাকেনি। এবং তারা যে জিয়াউর রহমানের উপর যতগুলো কু হওয়ার চেষ্টা করেছে, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্ট বা কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী কারো উপরে এতগুলো কু হওয়ার চেষ্টা হয়নি। সেখানে সে কুয়ের একটি অংশ এই সব আর্মি অফিসারদের দ্বারাও হওয়ার চেষ্টা হয়েছিল এবং শেষ পর্যন্ত আর্মি অফিসারের দ্বারাই তিনি কুতে শহীদ হন চট্টগ্রামের সার্কিট হাউসে। এটা আমরা দেখেছি। এখন এরপরে যে বিষয়টা আসে সেটা হলো যে উনার স্ত্রীকে পাসপোর্ট দেওয়ার বিষয়। এখানে তিনি একটি দেন যে 96 সাল থেকে শেখ হাসিনা তার স্ত্রীকে হোম অ্যারেস্ট করে রাখে এবং খালেদা জিয়ার সময় আসলেও তাকে মানে তার পাসপোর্টটা দেওয়া হয়নি, সে ক্যান্সারে মারা গেছে। আসলে বিষয়টি ক্যান্সারে মারা যাওয়ার বিষয়, এটা একটু দুঃখিত, এটা আমাদের জন্য একটু দুঃখের বিষয় এবং তার জন্য আর একটু বেশি দুঃখের বিষয়। কিন্তু যদি আমরা রাজনীতির প্রেক্ষাপটে চিন্তা করি, রাজনীতির প্রেক্ষাপটে যে চিন্তা করলে প্রথম বিষয়টি আসে সেটা হলো যে ওনার স্ত্রীকে আইনের মাধ্যমে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং কোর্টের নির্দেশের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে হয়তোবা একটু বিলম্ব হয়েছে, সেটা নিয়ে মানে আসলে আমার মন্তব্য করার বেশি কিছু নেই। তবে আরেকটি জিনিস, যে আওয়ামী লীগ প্রথম থেকে জিয়াউর রহমানকে শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসেবে দেখানোর চেষ্টা করে এসেছে। সেই ক্ষেত্রে শুধু একজনের পাসপোর্ট দেওয়া নেওয়ার বিষয় নিয়ে শুধু একটি মন্তব্য করা কিংবা একটি পাসপোর্ট দেওয়ার জোর দেওয়ার কারণে বিএনপি হয়তোবা সম্পূর্ণ মানে সেই হত্যার দায়ভার সম্পূর্ণ নিজের ঘাড়ে নিতে চায়নি বলে হয়তোবা তার পাসপোর্টটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে না দিয়ে বিচারিক আদেশের মাধ্যমে দেওয়া হয়েছে। যেই একই জিনিস আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়, যেটা যে বিএনপি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চায় না, বরং বিএনপি চায় বিচারিক মাধ্যমে যদি নিষিদ্ধ হয় তাহলে নিষিদ্ধ হবে এবং সেটা আরো বেশি পার্মানেন্ট একটি সলিউশন। এই ক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন কি হবে? একটি নির্বাহী আদেশের কোনো মূল্য নেই। একটি নির্বাহী আদেশে কিন্তু জামাতে ইসলামীকেও নিষিদ্ধ করে রাখা হয়েছে এখন পর্যন্ত, কিন্তু তারা একদম বহাল তবিয়তে সম্পূর্ণ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইভাবে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, ছাত্রলীগ যেমন বিভিন্ন জায়গাতে মিছিল বের করছে, কেউ গ্রেফতার হচ্ছে, কেউ গ্রেফতার হচ্ছে না। একইভাবে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ করা হয়, একইভাবেই
তারা একই মিটিং মিটিং মিছিল সবই করে বেড়াবে, শুধু তাদের নাম দিয়ে তারা কোনো ভোট করতে পারবে না। কিন্তু যদি তাদেরকে বিচারিক মাধ্যমে যদি নিষিদ্ধ করা হয় কিংবা তাদের যদি বিচার হয়, তাদেরকে যদি সাজা দেওয়া হয়, সেক্ষেত্রে আসলে আমাদের রক্তের সাথে বেইমানির বিষয় কিংবা আমাদের যেই রক্ত না শুকানো যে কথাটা আসছে বারবার, সেখানে শহীদরা তাদের কবরে একটুখানি বেশি শান্তি পাবে, এটা আমি আশা করি। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা হাসান ভাইয়ের কাছে যাব, তারপর হাসান ভাইয়ের কাছ থেকে তারপরে তাসিম ভাইয়ের কাছে যাব। আমাদের মেইন জিনিসটা ছিল যে আমরা ইলিয়াস হোসেনের লাইভ স্ট্রিমের বক্তব্যটাতে দেখেছি যে উনি ওনার বয়স নিয়েও একটা দেখা গেল উনি বলছেন 75 বছর, হিসাব অনুযায়ী আসে 78 বছর, 78 বা 80, যেটা উনি একটু আমার কাছে মনে হয়েছে বয়সের কারণে ভুলে গিয়েছেন কিনা, আবার এই বয়সের কারণে ভুলার কারণে উনি কি কিছু ভুল ইতিহাস বলে ফেললেন কিনা, এই জিনিসটাও আমাদের একটু ঠিক আছে, আমি নিহারের সাথে কন্ট্যাক্ট করবো নি, আপনাকেও আমি আমার সিভিটা দিয়ে রাখবো। ধন্যবাদ। তো হাসান ভাইয়ের সঙ্গে এই ব্যাপার নিয়ে কথা বলি। একটু দেখে আমার জন্য। জি আপু, ধন্যবাদ আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমত যে বিষয়টা আমি বলতে চাই যে আমি সেদিন হচ্ছে প্রথম যে 1 ঘন্টার ইয়েটা ছিল, প্রথম 1 ঘন্টা আমি লাইভটা দেখতে পারি। তো এরপরে যে দ্বিতীয় 1 ঘন্টা মানে লাইভটা ছিল 2 ঘন্টা, তো প্রথম 1 ঘন্টা আমি মিস করে গিয়েছি। তো এছাড়া দ্বিতীয় 1 ঘন্টার সময় আমি উনি ম্যাক্সিমাম যে জিনিসটাতে ফোকাস করেছিলেন যে ওনার ওয়াইফ এবং তার ফুল একটা বিয়ের অনুষ্ঠানে তাকে এবং তার ওয়াইফকে যে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, এরপর ওনার যেই সেনাবাহিনীর লোকজন আছেন তারা তাকে যেভাবে রেস্কিউ করে, যে রেস্কিউ সিস্টেমটা এখানে বলা হয়েছিল। তো এখানে আমার যেটা প্রথম বিষয়টা ছিল, আমি একটা জিনিস হয়তো মিস করে গেছি যে স্বৈরাচার হিসাবে যখন আমাদের এই বঙ্গবন্ধু বা এই মুজিব, যাকে স্বৈরাচার হিসাবে একটা দল সেখানে বাকশালের মতন একটা ইয়ে তৈরি করা ফেলা হয়েছিল তৎকালীন, এবং সেটার থেকে কিন্তু তাদের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। এবং আমি আরেকটা জিনিস যেটা করছি যে এই যে তাকে এই ইনসিডেন্টের পরে তখন ওই ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি যদিও, তাকে মুজিবের বাসায় নিয়ে তার ফুল ফ্যামিলিকে অ্যারেস্ট করা হয়। সেই ফ্যামিলি অ্যারেস্টের পরে যখন বঙ্গবন্ধুর কাছে বাসায় এই যিনি নিম্মি ছিলেন এবং ডালিম ছিলেন ওনাকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু একটা ক্ল্যাশ সিচুয়েশন হয় এবং সেনাবাহিনীর ফুল টিম ওই ভদ্রলোকের অথবা পুরো যে উনি প্রবাবলি বাকশালের কোন একটা চেয়ারপারসন বা এই টাইপের ছিলেন আর কি, তো ওনাকে অ্যারেস্ট করা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মনে হয় এরপরেই কিন্তু ইয়েকে বাদ দিয়ে দেওয়া হয় বা স্যাক করা হয় মেজর ডালিম সহ আরো কয়েকজনকে। ওইটাই কি তার আসলে এই শেখ মুজিব হত্যা বা এই যে মুজিব হত্যার যে ইনিশিয়েশনটা কিনা, সেই গ্রাজ থেকে করছে কিনা, এইটার বিষয়ে কিন্তু আসলে স্পষ্ট আমি এইটাই শুনতে চাচ্ছিলাম পুরো লাইভ ধরে যে তার আসলে স্টার্টিংটা কোথায়, সে কি অ্যাকচুয়ালি এই বাকশালের যে বিভিন্ন অপকর্ম ছিল সেটা থেকে কি সে স্টার্ট করেছে, নাকি আসলে তার যে ইনিশিয়েশনটা হয়েছে যে তাকে একটা অপমানজনক ভাবে স্যাক করে দেওয়া হয়েছে আর্মি থেকে, সেটার জন্য কি সে করছে। আচ্ছা, দ্বিতীয়ত একটা জিনিস যে খুব দেখলাম ফেসবুকে যে তার হাতের আঙ্গুল নাই হয়ে গেছে, হ্যাঁ একটা আঙ্গুল নাই। এটা নিয়ে বিভিন্ন মত, সে এটা কি অনেকে ধারণা করতেছে যে এটা আওয়ামী লীগের লোকজনরাই হয়তো বা করছে, আবার অনেকের ধারণা যে এটা উনি যেটা বলছেন আর কি যে এটা যুদ্ধের সময় নাকি ওনার এই আঙ্গুলটা আহত হয়ে এবং এই আঙ্গুলটা উনি হারান। তো এটা নিয়েও আমার আসলে কিছুটা মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা আমার ইয়েতে মনে পাচ্ছে সেটা হচ্ছে যে বুদ্ধিজীবী হত্যা। এবং আপনারা কিন্তু যদি মনে থাকে, আমি কিন্তু আমাদের 16ই ডিসেম্বর যেই পডকাস্টটা হয়েছিল সেখানে কিন্তু বলছিলাম যে এই বুদ্ধিজীবী হত্যায় রয়ের হাত ছিল। এবং দেখেন এখানে কিন্তু
আহ, এবং মেজর ডালিমও কিন্তু মোটামুটি কথাটা কিন্তু এই সুরেই বলছে যে ভারতীয়রা কিন্তু এই মুক্তিযুদ্ধের শেষ সময় এসে এবং আমার পয়েন্ট এটাই যে পাকিস্তানিরা আমাদের দেশের সায়েন্টিস্ট বা বিজ্ঞানী যারা ছিলেন বা ওই তৎকালীন যারা ছিলেন তাদেরকে মেরে তো কোনো লাভ না। এবং কারা অ্যাকচুয়ালি বাংলাদেশকে কন্ট্রোল করতে চায় বা তার একটা ব্রেইনলেস রাষ্ট্র হিসেবে দেখতে চাইছে, সেটা কিন্তু আমরা ওই যে পডকাস্ট কিন্তু আমি বলেছিলাম। সো আমার যেটা মনে হয় যে এই কথাটার সাথে আমি হুবহু একমত হতে পারি যে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বলেন বা ভারতীয় যে বাহিনী বলেন, তারা যে এর সাথে জড়িত ছিল আমাদের বুদ্ধিজীবী হত্যায়, এটার সাথে আমার কাছে মনে হয় যে একটা কোর রিলেশনশিপ আছে। তো এখন সমসাময়িক যে বিষয়টাতে আমি একটা জিনিস বলতে পারি, রিসেন্টলি আমি দেখে আমার মনে হয়েছে যে আমি আমার যতদিন বেঁচে আছি এবং যতদিন আমার ধরেন জ্ঞান বুদ্ধি হয়েছে, আমি এরকম ফাইট ব্যাক আমি আগে দেখি নাই। রিসেন্টলি আমি দেখলাম বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ইয়েতে অবৈধভাবে বিএসএফ আসছে কাঁটাতারের বেড়া দিতে, হ্যাঁ, নোম্যান্স ল্যান্ডে। আপনি নিয়ম অনুযায়ী হচ্ছে নোম্যান্স ল্যান্ডের 150 গজের ভিতরে আপনি কোনো স্থাপনা বা কিছুই তৈরি করতে পারবেন না। তো ইন্ডিয়ার থেকে কিন্তু এটা একটা অপপ্রচেষ্টা চালানো হয়েছে এবং আগেও যখন 2001 সালে বড়ুইবাড়িতে এরকম একটা ঘটনা ঘটে যেখানে বিএসএফ এর উপরে কিন্তু তখন প্রবাবলি গুলজার আহমেদ ছিলেন বিডিআর এর ইয়েতে, তার নেতৃত্বে প্রবাবলি একটা অপারেশন চালানো হয় এবং ওখানে মোটামুটি বিএসএফ এর 20 জন মারা যান এবং তৎকালীন আর্মির প্রবাবলি 8 জন ছিলেন বড়ুইবাড়িতে। যাই হোক, সেটা আমি ফুল ইতিহাসটা অথবা ক্লিয়ারলি জানি না, বাট আমি যতটুকু জানি, যতটুকু মনে করতে পারতেছি সেটাই আমি শেয়ার করলাম। তো তবে এইবার যেটা দেখলাম, এই সিন আমি আমার লাস্ট 15-20 বছরে হয়তো দেখিনি, যে পুরো বিজিবির সাথে আমাদের লোকজন বাঁশ, দা, বটি এগুলো নিয়ে চলে গেছে। মানে এটাই কিন্তু আসলে এই বাংলাদেশটাই কিন্তু আমরা চাইছিলাম যে হয়তো মাদারল্যান্ড অর ডেথ, এটাই। এবং এটা নিয়েও আমাদের একটা পডকাস্ট হয়েছিল যে মাদারল্যান্ড অর ডেথ, এবং এইটার যে একটা ফলপ্রসূ আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। মানুষ আসলে নিজের অধিকার, নিজের জমি, নিজের জন্মভূমির প্রতি যে ভালোবাসাটা আমরা আসলে আমাদের এই প্রজন্ম, এই 2024 সালে শিক্ষার্থী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকারীরা আছেন, সবাই কিন্তু এখন এক হয়ে গেছে। তাদের শত্রু কারা এটাও জানতে শিখছি, তাদের বন্ধু কারা। আমি কোনো পলিটিক্যাল কোনো দলকে ইন্ডিকেট করে বলবো না, তবে এটাই মানুষ তাদের শত্রু এবং বন্ধু দুটাকে চিনতেছে এবং ভবিষ্যতে আরো ভালোভাবে চিনবে এবং একটা সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তুলবে। ধন্যবাদ আপু। আচ্ছা, এরপরে আমরা একটু আকবর ভাইয়ার কাছে যাব। আকবর ভাইয়ের কাছে আমি আসলে এই অমীমাংসিত যে আমাদের ইতিহাসটা, আমাদের এই রিসেন্টলির পরে আমরা যেটা দেখতে পাচ্ছি পক্ষে বিপক্ষে, আমরা যে মতামতগুলো দেখতে পাচ্ছি, যে এটা নিয়ে যদি ভাইয়া কিছু বলতেন। এখন আপু হচ্ছে এখন আমাদের যে ইতিহাসগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে চোখে ঘটছে বা এরকম আমাদের দেখতে পারছি এমনটা কোনো কোনো সময় না। ওই সময় আমাদের জন্মও হয় নাই, আমরা জানিও না। আমরা যা যা ইতিহাস জানি বা ইতিহাস যেগুলো আমরা করে আসছি সবে হচ্ছে শুনে আসছি, আমার দাদা দাদি বা নানি বা অন্য কারোর কাছে শুনে আসছি বা কোনো এক জায়গা থেকে দেখে আসছি। মানে দেখে বলতে কোনো একটা বইতে, কোনো একটা ডকুমেন্টারিতে আমরা এরকম দেখছি, কিন্তু ওইগুলো যে কতটা ট্রু বা যাদের কথা শুনছি তাদের কথা কতটা ট্রু, এটা অ্যাকচুয়ালি চোখে না দেখা পর্যন্ত বা চোখে না বোঝা পর্যন্ত এটা অ্যাকচুয়ালি বিলিভ করা আমাদের জন্য কারো পক্ষেই ফিজিবল হয়ে ওঠে না। এখন এক একজন মানুষ যারা যারা আকবরের মনে হয় কোনো একটা কারণে ইটা অফ হয়ে গেল। আকবর, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আকবরের কাছে আমরা তাহলে একটু পরে আসব। আমার মোল্লাজাত ভাইয়াকে একটা বিষয় নিয়ে একটু আমার জানার ইচ্ছা, সেটা হচ্ছে জাতীয় ঐতিহাসিক বয়ানে ডালিমের যেই আমরা অবস্থান দেখতে পাচ্ছি এবং সে যে আমাদের
কি বলবো, জমদূত হয়ে গেল আওয়ামী লীগের জন্য বা আমাদের শেখ মুজিবের যে ইতিহাসের জন্য, যে একটা জয় বাংলা হয়ে গেল। তো এটা নিয়ে যদি আমাদের মোল্লা আজাদ ভাইয়া কিছু বলতেন। আসলে শেখ মুজিবের পক্ষে বিপক্ষে বা ডালিমের পক্ষে বিপক্ষে আমরা যেটা বলার মতো সেটা হলো যে তাদের সেই সময়ে তাদের যেটা ভালো মনে হয়েছে দেশে এবং জাতির জন্য সেটা তারা করেছে। আওয়ামী লীগের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের কাছে তো ডালিম একটি ভিলেন স্বাভাবিক, এবং আমাদের ইউনিভার্সিটির একজন নপুংসক ছাত্রলীগ নেতা রীতিমতো হত্যার হুমকি দিয়ে যাচ্ছে ডালিমের এই বিষয়ে, মানে যারা কোনো রকম পোস্ট শেয়ার করবে বা কিছু এরকম বিষয়ে। তো এখন চিন্তা করছি যদি মেজর ডালিম যদি সেরকম মানে সেই লেভেলের যদি কোনো আসলে ভিলেন হয়ে থাকে, তাহলে আসলে আমাদের জেনারেল ওয়াকারও কিন্তু আওয়ামী লীগের কাছে ভিলেন। দুইটা সেম, শুধু একটা হত্যার সাথে জড়িত ছিল আর একটা হত্যা হয়নি, তাকে সেফ এক্সিট দিয়েছে, এটাই। ধন্যবাদ। আমরা এখন একটু আকবর ভাইয়া কথা বলছিলেন, আপনি একটু ডিসকানেক্ট হয়ে সরি গিয়েছিলেন, যদি আপনি সরি আবার আপু, একটু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমি বুঝতে পারিনি আপু, সরি। যেটা বলছিলাম যে হ্যাঁ, আমরা যে ইতিহাস সম্পর্কে যেসব জানছি বা যেসব দেখতেছি, এগুলো সব হচ্ছে শুনে আসা বা কোনো এক জায়গা থেকে বের করা। আমাদের যে এক্সাক্ট যে হিস্ট্রি যেটা, সেটা আমরা এক একজনের কাছে এক একটা মতামত। মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে বিভিন্ন মানে ইতিহাস গুলা যে একটা কোন একটা ইভেন্ট বা কোনো একটা যে মানে কোনো একটা ঘটনা ঘটছে, এগুলা হচ্ছে এক এক মানুষের কাছে এক এক ভার্সন আছে। এখন কোন ভার্সনটা ট্রু বা কোন ভার্সনটা ট্রু না, সেটা হচ্ছে আমরা এখন যে বর্তমান যে আমাদের কাছে যে এভিডেন্স গুলো আছে বা যে জিনিসগুলো সামনে আসতেছে, এখন ওগুলো নিয়ে ফুললি আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না যে হ্যাঁ অ্যাকচুয়ালি কি ঘটছে না ঘটছে। বা ওই যে ভাইয়া যেটা বললো যে যে ইনফরমেশন গুলা, যে কতজন মারা গেছে বা কতজনের সাথে ব্যভিচার হয়েছে বা কতজন সাফার করছে বা কি কি যে ঘটনা ঘটছে, আমরা যে এখন এই যে এখন যে ঘটনাগুলো যে ঘটতেছে আমাদের, যে এই মানে আমাদের দেশটাকে রক্ষার জন্য, যে হাসান ভাই যেটা বললেন যে হ্যাঁ, যে আগে শুধু কেউ ওরকম ভাবে দিত না বা প্রাধান্য দিত না, এখন নিজের দেশকে করার জন্য সবাই আগায় আসতেছে, নিজের দেশকে ডিফেন্ড করার জন্য, নিজের মানে প্রতিরক্ষা করার জন্য বিডিআর এর পাশাপাশি সাধারণ মানুষজন আগায় আসছে। ওইরকমই যে এখন যে আমরা যে দেখতে পারতেছি, এখন আমরা অ্যাকচুয়ালি জানতেছি যে অ্যাকচুয়ালি ইতিহাসটা আমাদের পরের জেনারেশন যে ইতিহাসগুলো যে পড়বে বা জানবে, সেগুলো আমরা এখন এক্স্যাক্টলি বা সত্যিভাবে বলতে পারবো। কিন্তু তখনকার সময় এত কিছু অ্যাডভান্স ইন্টারনেট ছিল না বা অ্যাডভান্স টেকনোলজি ছিল না এইসব, মানে একদম পুরো ফ্যাক্ট গুলো একদম হুবহু করে রাখার জন্য। তখন আর কি, যে মানুষগুলো যেটা শুনতো বা যেটা দেখতো ওগুলো লিখে রাখতো। এখন ওইগুলো এক এক মানুষের কি চিন্তাধারা, কি মতামত বা বলেন, বা কিভাবে সে স্টোরিটা বলতে যাচ্ছে, কতটা এক্সাজারেট করতেছে, সেগুলোর উপর ডিপেন্ড করে। এখন এই আর কি, এখন আমাদের এক্স্যাক্টলি আরো যতটা বেশি ঘাটবো, তত আস্তে আস্তে এভিডেন্স বের হবে, তত ইভেন্টের রিজন গুলো বের হবে যে আসলে যা যা ঘটছে ওই সময় কেন ঘটছে, বা এটার পিছনে কি হতে পারে, এটার পিছনে হিউম্যান এরর বলেন বা হিউম্যান একটা যে থট প্রসেস বলেন, এগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। আমাদের যেটা যেটা এখন যেটা করা উচিত, যে আমরা যারা যারা ইতিহাস বা সত্যটা সামনে আনার চেষ্টা করতেছি বা সত্য জানার চেষ্টা করতেছি, আমরা নিজেদের থেকে আমাদের মানে খুঁজে বের করতে হবে বা নিজেদের রিসার্চ করে নিজেদের নিজেদের স্টাডি করে বের করতে হবে যে আসলে আমাদের হিস্ট্রিটা কতটুকু অ্যাকুরেট বা কতটুকু আমরা জানি, কতটুকু আমরা বুঝি। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আজকে আমাদের লাইফের অন্যতম একটা টপিক ছিল যে আমরা যেই আমরা আসলে বলতে চাচ্ছি যে মেজর ডালিম যেই কথাগুলো বলেছেন, এটা একান্তই উনার পার্সপেক্টিভ। এখন একটা ঘটনা ঘটার পর বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ভাবে একটা মানুষের ব্রেইন সেটাকে ক্যাচ করে। তো তার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়েছে সে সেটাই নিশ্চয়ই বলেছে। তো আমরা
যদি তার বক্তব্যের সাথে আমরা যদি আমাদের টেক্সট বুকের বক্তব্য, অবশ্যই এনসিটিভি টেক্সট বুক না, আমাদের যে ইতিহাসগুলো লেখা আছে সেই ইতিহাসগুলোর জিনিসের সাথে যদি আমরা সাদৃশ্য পাই, সেই সাদৃশ্যটাকেই আমাদের সত্য হিসেবে গ্রহণ করা উচিত। তো আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে জিনিসটাই, সেটা হচ্ছে উনি যখন বীরাঙ্গনাদের, আমার কাছে মনে হয়েছে উনি খুব ছোট করে বলেছেন। ওই পয়েন্টেই আমার মনে হয়েছে যে উনি বীরাঙ্গনাদের খুব ছোট করে বলেছেন, যে মাত্র দুজন। আমি যদি তার সিচুয়েশন চিন্তা করি, যে তিনি সেনানিবাসের মতো একটা জায়গায় উনি থেকেছেন, চাকরি করেছেন, তো সেনানিবাসের মতো একটা খুব ছোট্ট একটা জায়গায় উনি দুজন পেয়েছেন, তাহলে সারা বাংলাদেশকে দিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে কিন্তু এরকম অনেক কেসই আমরা পাই। এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে আহ যুদ্ধ শিশু হয়েছে এবং কিভাবে অ্যাবর্শন করা হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখেছি অনেক অনেক রিপোর্ট আছে। হ্যাঁ, অনেক রিপোর্ট আছে। তো এটাকে আমরা পুরোপুরি, আমার কাছে মনে হয়েছে যে এটা খুব বিতর্কিত একটা কথা উনি বলেছেন, এবং উনি যেভাবে অভিব্যক্তি দিয়েছেন সেই অভিব্যক্তিটাও আমাদের সেই বীরাঙ্গনাদের জন্য খুব অসম্মানজনক ছিল। এবং আনফরচুনেটলি স্বাধীনতার 53 বছর পরও এই বীরাঙ্গনাদের আমরা এখনো সম্মান দিতে পারি নাই, বা আমাদের কাছে তারা এখনো সম্মানিত হয় নাই। এটা আমাদের জন্য জাতি হিসেবে অবশ্যই একটা ব্যর্থতা। আর দ্বিতীয়ত, উনি যেই কথাগুলো বলেছেন তার মধ্যে 30 মিলিয়ন টু 3 লাখ এটার একটা ব্যাপার বলেছেন, এবং উনি খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন শেখ মুজিবের যে পতনটা হয়েছে, এবং সেই পতনটা যে তখনকার আমলে 1975 সালে বাঙালিরা এটা যে উদযাপন করেছেন, এই কথাটা মনে হয় আমরা সোশ্যাল মিডিয়াতে 5 আগস্টের পরে অনেকবার দেখেছি। তারপরে এবং ওই আমলের একজনের মুখ থেকে সরাসরি এটা আসলো যে আমাদের শেখ মুজিবুর রহমানের অ্যাসাসিনেশনের পরে, তারপরে হচ্ছে আমরা দেখছি যে সাধারণ মানুষের প্রতি তাহলে কি পরিমাণ অত্যাচার 1971 পরবর্তী সময় থেকে 1974 পর্যন্ত হয়েছে সেটা আমরা জানি না। আমরা যে দেখেছি যে উনি সমাজতান্ত্রিক দলগুলোকে উনি শেষ করে দিয়েছেন। আমরা দেখেছি উনি নানান ধরনের, উনি অবশ্যই একজন জাতীয় নেতা ছিলেন, কিন্তু জাতীয় নেতা যে সবসময় একজন ভালো রাষ্ট্রনায়ক হবেন এটার কোনো নিশ্চয়তা নেই। নেতা হইলেই সে ভালো রাজনীতিবিদ বা সে ভালো রাষ্ট্রপতি হতে পারবেন, এর কোনো নিশ্চয়তা বাংলাদেশের ব্যবস্থায় এখনো আমরা পাইনি। তো সেই আশা থেকে আশা রাখবো যে আমাদের যে ছাত্র জনতার আন্দোলনের পরে পরবর্তীতে যারা শাসন ব্যবস্থায় আসবেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে, অতীতের ভুলগুলোকে ভুলে যাওয়া যাবে না, অতীতের ভুলগুলোকে চোখে দেখে সামনে আগাতে হবে। এই দেশটা শুধু 71-এর রক্তে রঞ্জিত নয়, 24-এর রক্তে রঞ্জিত, 13-র রক্তে রঞ্জিত, 18-র রক্তেও রঞ্জিত। আমরা এর পরবর্তীতে কোনো একটা এপিসোড 2018 সালের রোড প্রোটেস্ট নিয়ে অবশ্যই করব, কারণ এই জিনিসটা নিয়ে আমার করার ইচ্ছা, কারণ এখানেও বেশ কিছু আনরিজলভড হিস্টোরি রয়ে গেছে, এবং আমরা জানি কিছু কিছু মেয়ে ওই সময় কিডন্যাপ হয়েছিল, তাদের মধ্যে অনেকেই এখনো বাসায় ফেরেন নাই। তাহলে তারা এখন কোথায়? তারা কি বেঁচে আছেন না মারা গিয়েছেন? এই যে 16 বছর হাসিনা আমল, যেটা বলবো হাসিনার আমল, আমরা দেখেছি উন্নয়নের পর উন্নয়ন। হ্যাঁ, আসলে উন্নয়নের নামে যেটা ছিল পুরোটাই একটা ধাপ্পা। তাহলে কি 1971 থেকে 74-এর মন্বন্তর, আমি একটা বলতে চাই, 74-এর মন্বন্তরে অনেক মানুষ মারা যায়, এবং এবং আমরা দেখেছি যে কিভাবে গোলাম মোস্তফা সহ আরো নানান ধরনের চোর চোর বাটপারের উৎপাটে বাংলাদেশ ক্রমে ক্রমে তার স্বাধীনতা হারাচ্ছিল। আমাদের 71-এর বিপ্লব কিন্তু ব্যর্থই হয়ে গিয়েছিল ওই সময়টায়। তো আমরা এখন এইখানে যদি শেষ বক্তব্য আনতে চাই, যে আমরা একটু মোল্লা আজাদ ভাইয়াকে দিয়ে আমরা শেষ কথা বলে আজকের লাইভ এখানেই শেষ করব। ধন্যবাদ মোল্লা আজাদ ভাই, এবং তারপরে আমরা যাব হাসান ভাইয়া। হাসান ভাইয়াকে দিয়ে আমরা আজকের লাইভ এখানেই শেষ করে দেব। ধন্যবাদ। জি, প্রশ্ন কোনো? প্রশ্নটা হচ্ছে ভাই, আমরা 71 থেকে 74-এর যে অনিয়মটা দেখেছি এবং আমরা লাস্ট 16 বছরের যে অনিয়ম দেখেছি, দুটোর মধ্যে কি আমরা কোনো সাদৃশ্য পাচ্ছি? সাদৃশ্য, যদি বৈসাদৃশ্য চিন্তা করেন, বৈসাদৃশ্যের কথা চিন্তা করলে শুধু শেখ মুজিবুর রহমান একদম ডিক্লেয়ার করেছিলেন বাকশাল, আর শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন আমাদের ভোটাধিকার। এই দুইটাই হচ্ছে পার্থক্য। কিন্তু হত্যা বলেন বা বাকি শাসন বলেন, সবকিছু প্রায় একই। একজন বামপন্থার নামে বাকশাল গঠন করে মানুষকে ঠেলে দিয়েছিলেন একটি দুর্ভিক্ষের দিকে, যেখানে যদি আমরা হিসাব করি, সম্পূর্ণ হিসাব করলে
আসলে মুক্তিযুদ্ধকে যদি আমরা 3 লাখ ধরি, আমাদের মুক্তিযুদ্ধের থেকে বেশি 74 সালে সেই দুর্ভিক্ষে মানুষ বেশি মারা যায়। এটাকে একদম ফেলে দেওয়ার মতো না। আর সেই 15 আগস্টের পরে কার জানাজাতে মানুষ কয়জন হয়েছিল, আর জিয়াউর রহমানকে হত্যার পরে তার ওখানে কি পরিমাণ মানুষ হয়েছিল, দুইটা পার্থক্য দেখলে বোঝা যায় যে আসলে দুই যুগের পার্থক্য কেমন, দুই শাসন আমলের পার্থক্য কেমন। সেই একই জিনিস আমরা এত বছর পরে আবার শেখ মুজিবের মেয়ের কাছে দেখলাম। সে দেশ ত্যাগ করলো, মানুষ তার জন্য যাচ্ছিল, তার সম্মানের জন্য নয়, তাকে উৎখাত করার জন্য যাচ্ছিল। আমরা দেখেছি সেদিন শুধু মানুষের পরে মানুষ, উত্তরা থেকে বনানী পর্যন্ত মানুষের শেষ নাই। সবাই তাকে উৎখাতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। 5 আগস্টের যদি আমরা ধরি, 5 আগস্ট 2024। আর সেখানে যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনার জন্য, উনিও চিকিৎসার জন্য দেশ থেকে রওনা দিলেন। আল্লাহ ওনাকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসুক। ওনার বয়স হয়েছে, আমাদের জন্য অনেক ভীতিকর বিষয়, অনেক কিছু আছে, অনেক কনসার্নের বিষয় যে ওনার ট্রিটমেন্টটা আসলে কেমন হবে, কিংবা তার শরীর কতখানি ট্রিটমেন্টটা নিতে পারবে, সেগুলো বিষয় আছে। তার উদ্দেশ্যেও আমরা মানুষের ভিড় দেখেছি, একটি সম্মানের ভিড় আর একটি তিক্ততার ভিড়, দুইটা দুই যুগের পার্থক্য বলে দেয়। আশা করছি এর থেকে বেশি বলা প্রয়োজন না। ভুল ত্রুটি সবারই হয়। একটি রাষ্ট্র পরিচালনা করতে যে একটি রাষ্ট্রপ্রধান অনেক চাপের সম্মুখীন হন। আমরা ছোট দেশ, পারপার্শ্বিক অনেক চাপ আছে, ইন্ডিয়ার প্রেশার আছে, সুপার পাওয়ারগুলোর প্রেশার আছে। তার সাথে আমাদের দেশের মানুষ সবাই যে খুব শিক্ষিত তাও না। অনেকে অনিয়ম করে, তারা নিজেরাও সম্পূর্ণভাবে জানে না যে আসলে তার একটি অনিয়ম দেশের কোন পর্যায়ে পর্যন্ত ক্ষতি করে নিয়ে যাচ্ছে। এবং প্রত্যেক এলাকাতে যদি 5 জন ব্যক্তি যদি এরকম অনিয়ম করতে থাকে, সেটা ওভারঅল পুরো দেশ মিলে অনেক মানুষের একটি অনিয়মে পরিণত হয়। সেই মানুষটি একা শুধু চিন্তা করছে তার পকেট ভর্তি হচ্ছে, কিন্তু আসলে তার মতো আরো এরকম 5 জন করে সারা দেশ মিলে কত মানুষ হচ্ছে এবং সেটা কি পরিমাণ দুর্ভোগের তৈরি করছে সেটা তারা বুঝতে পারে না। কিন্তু দল কতখানি পদক্ষেপ নিচ্ছে, বহিষ্কার করছে, এগুলা অবশ্যই পরিলক্ষণীয়। এবং যদি আমাদের দলের কথা চিন্তা করি, এক্ষেত্রে তাদের দল, আমাদের দলের যেখানে ইনফরমেশন আসছে, যেখানে ইনফরমেশনটা যেখানে গুরুতর, অ্যালিগেশন যেখানে গুরুতর, সেখানে বহিষ্কার করা হয়েছে। যেখানে আমরা দেখেছি যে অ্যালিগেশন খুব গুরুতর না, জাস্ট সম্মিলিতভাবে একটা অ্যালিগেশন দেওয়া হয়েছে, মেন কালপিটকে বহিষ্কার করা হলো, দেখা যাচ্ছে বাকি জন সবাইকে হয়তো জাস্ট শোকজ করা হয়েছে। আওয়ামী লীগের কয়টি এরকম রিপোর্ট দেখাতে পারবেন যে তারা পাপের পর পাপ করে গেছে, দুর্নীতির পর দুর্নীতি করে গেছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটি দেশের একটি স্বনামধন্য ইউনিভার্সিটি, যেখানে যদি ফুল ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাদ দিলে জাস্ট ফুল ইউনিভার্সিটি ধরলে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই তিনটাকে সর্বাধিক মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি ধরা হয়। সেখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটি ইউনিভার্সিটিতে একটি ছাত্রলীগ নেতা তার 100টি ধর্ষণ সেটা উদযাপন করার জন্য কেক কাটে। আমি তো বলি, আওয়ামী লীগের লোকজন যদি 71-এ যদি ইন্ডিয়াতে না পালাতো, এই ধর্ষণে যেটা আজকে 2 লাখ বলছেন, এটা 20 লাখ হতো। একাত্তরে আমি, আমার দল এবং সবকিছু, আমাদের দল তখনও 71-এ তখন পূর্ণ হয়নি, কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার ঘোষক তিনি। সেটা মেজর ডালিমের বক্তব্য থেকে উঠে এসেছে। তার ঘইয়াতে স্বাধীনতার ঘোষণা শুনে সবাই যুদ্ধে নেমে আসে। শেখ মুজিবুর রহমান তো আসলে তেমন ভাবে ঘোষণাও দিয়ে যাননি, ইন্ডিয়ার প্রেসারে পরে শেখ মুজিবের নামটা আসে, সেটাও আরেকটু পরের বিষয়। এই বিষয়টি ইন্ডিয়ার বিষয়টি যেটা, যে আওয়ামী লীগ সুন্দরভাবে ইন্ডিয়ার কাছে 7 দফার মাধ্যমে
দেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করার সম্পূর্ণ শর্তাবলী তারা সাইন করে এসেছিল, তাজউদ্দিন এবং তাদের গং। শেখ মুজিবুর রহমান পাকিস্তান পালিয়েছিল, তার ফ্যামিলিকে পাকিস্তান আর্মির হাতে তুলে দিয়ে সেখানে তারা একটি বেতনের মাধ্যমে তারা ওখানে সুন্দর একটি লাইফ লিড করছিল। আরেকটি দল, আমি নাম নিতে যাচ্ছি না, তারা পাকিস্তান আর্মির সাথে মিলে স্বাধীনতার বিরুদ্ধে ছিল। কিন্তু বিষয়টি হলো যে এখানে বিএনপির ভূমিকা যদি জিজ্ঞাসা করা হয়, বিএনপি তখনও একটি দল হিসাবে ছিল না, আর একটু পরে আসে বিএনপি একটি দল হিসাবে একটি পূর্ণতার রূপ পায়। কিন্তু প্রধান যে বিষয়টা আসে সেটা হলো যে জিয়াউর রহমান বলেন বা বাকি সব সেক্টর কমান্ডার বা যারা ছিলেন বা বাকি মুক্তিযোদ্ধা যারা ছিলেন, এরা কিন্তু দেশ বাঁচাতে এগিয়ে এসেছিলেন। মেজর ডালিম যেখানে তাকে স্বাধীনতার ঘোষকও বলেছেন, আর একটি তার পরের কথাতে তিনি বেশ কিছু অ্যালিগেশন দিয়েছেন। এগুলোর ক্ষেত্রে আসলে অ্যালিগেশন দেওয়ার মতো এগুলো বিষয় না। যেহেতু তিনি তার কিছু রাগ ছিল জিয়াউর রহমানের প্রতি, সেই কারণে তিনি বলেছেন যে 4000 মানুষকে হত্যা করা হয়েছে ক্ষমতা কুক্ষিগত করার কারণে। কিন্তু এটা ক্ষমতা কুক্ষিগত কারণে না, আমার উপর যদি হামলা হয় আমিও চাইবো তাকে হত্যা করতে, কিন্তু সেই শক্তি আমার নাই। কিন্তু একজন প্রেসিডেন্ট কিংবা একজন প্রধানমন্ত্রীর উপর যখন হামলা হয় সেই শক্তি তার আছে, এবং ইসলামও সেই ক্ষেত্রে সেটা জায়েজ করেছে। এবং শুধু জায়েজ নয়, এটা হুকুম, ইসলামেরই হুকুম, যে যদি অন্য একটি দেশের কোনো গুপ্তচরকে যদি ধরা হয় তার জন্য মৃত্যুদণ্ড, এটা ইসলামের বিধান। কোনো একটি খলিফা বা রাষ্ট্রপ্রধানের উপর যদি হামলা হয়, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে যদি হামলা হয়, তাদের জন্য মৃত্যুদণ্ড, এটাও নিয়ম। তো আসলে এখানে 4000 মানুষ বলেন কিংবা 1100 মানুষ বলেন, মতান্তর আছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আসলে তার উপর হত্যার হামলা হয়েছে বারংবার, সেই ক্ষেত্রে আপনি এটাকে জাস্ট হত্যা, মানে সেই কুয়ের সাথে জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ডকে আপনি হত্যা বলে চালিয়ে দিতে পারেন না। আপনারা একটি আলাদা পার্টি করার চিন্তাতে ছিলেন, জিয়াউর রহমান একটা আলাদা পার্টি ফর্ম করার, একটি ডেমোক্রেটিক পার্টি ফর্ম করার তার প্ল্যান ছিল। সেখানে আপনাদের সাথ দেয়নি তিনি, এই কারণে আপনি তার উপর একটু রাগ ঝাড়বেন, এটা আসলে সম্ভব না। আপনি একজন মুক্তিযোদ্ধা এবং 75-এর একজন নায়ক হিসাবে আপনাকে আমরা সম্মান করি। এই পর্যন্তই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোল্লা আজাদ ভাইয়াকে। আজকের পডকাস্টের পর্বটি আমরা এখানেই শেষ করছি। মেজর ডালিমের জীবনের নানা দিক, 71 পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1975-এর 15ই আগস্টে যে সেনা অভ্যুত্থান হয় সেটিও আমরা দেখেছি। আজকের আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস কখনো সাদা কালো নয়। প্রত্যেক চরিত্র, প্রতিটি ঘটনা আপেক্ষিকতার দৃষ্টিকোণ থেকে নানাভাবে আলোচিত হতে পারে। আমাদের অবশ্যই এটা ভুলে যাওয়া যাবে না যে মেজর ডালিমও কিন্তু সেই মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিকও ছিলেন। পরবর্তীতে তার কর্মকাণ্ড ঠিক একইভাবে নানা বিতর্কেরও জন্ম দিয়েছে। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যদি আমরা দেখি, আমরা যদি অতীতের ভুলগুলোকে ভালোভাবে না বুঝি, তা যদি সমাধানের চেষ্টা না করি, আমাদের বিপ্লব বারবার ব্যর্থ হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা যদি এই পর্ব থেকে নতুন কিছু শিখে থাকেন বা নতুন প্রশ্নের জন্ম নিয়ে থাকেন, তবে আমাদের প্রচেষ্টা সার্থক, এবং আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানাবেন আপনাদের মতামত। আগামী পর্বে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরে আসবো। Until next time, stay informed, stay united. Good night.